দশমী ঘাট রাজনগর এলাকার জেসমিন আক্তারকে ভালোবাসার প্রলোভন দেখিয়ে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তুলেছিল চিলাগাং উত্তর একছড়ি এলাকার আবুল হোসেনের ছেলে মামুন আহমদ। দীর্ঘদিন শারীরিক সম্পর্কের পর গত 19 নভেম্বর 2024 থেকে উধাও হয়ে যায় মামুন। তারপর গত 16 ডিসেম্বর 2024 অভিযুক্ত মামুন আহমেদের বাড়িতে গিয়েছিল জেসমিন আক্তার এবং সেখানে জেসমিন আক্তারের ওপর মামুনের বাবা আবুল হোসেন, মা মনি বেগম এবং ভাই জিশান আহমেদ প্রাণঘাতী হামলা চালায় এবং জেসমিনের স্বর্ণালঙ্কার সহ নগদ টাকা ছিনিয়ে নেয়। তবে অবাক করার মতো ঘটনা হলো এই আক্রমণ সংগঠিত হওয়ার বহু আগেই সম্পূর্ণ ঘটনাটি চিলাগাং থানার নজরে এনেছিল জেসমিন আক্তার, কিন্তু থানা বাবুদের কোনো হেলদোল ছিল না বলেই জেসমিন সশরীরে গিয়েছিল মামুনের বাড়িতে, আর সেখানেই তার সাথে ঘটে গেল প্রাণনাশের মতো এত বড় ঘটনা। ঘটনাটি নিয়ে নতুন বাজারে জামে মসজিদে ও দফায় দফায় বৈঠক হয়েছিল, কিন্তু কোনো সমাধান হয়নি। পরবর্তীতে ঘটনাটি যাচাই করতে গত 10 জানুয়ারি 2025 আমাদের টিম পৌঁছে গিয়েছিল চিলাগাং থানা, নতুন বাজার জামে মসজিদ ও উত্তর একছড়িস্থিত মামুন আহমেদের বাড়িতে। হয়তো আমাদের উপস্থিতির আজ পেয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিল মামুন ও তার পরিবার। তাই আমরা কথা বলেছিলাম চিলাগাং থানার অফিসার ইনচার্জ এবং নতুন বাজার জামে মসজিদ সভাপতির সাথে। দেখব আমরা সম্পূর্ণ ঘটনাটি বিস্তারিত। সঙ্গে থাকবেন জনবার্তা নিউজের। দেখব আমরা সম্পূর্ণ ঘটনাটি বিস্তারিত। সঙ্গে থাকবেন জনবার্তা নিউজের। আচ্ছা, উনি জেসমিন আক্তার যে বিষয়টা আপনাদের জামে মসজিদে মনে হয় এসেছিল, ওই ওনার সাথে যা ঘটেছে সেই নিয়ে একটা বিচার সবার জন্য। ওনার অভিযোগটা ছিল মামুন আহমদের বিরুদ্ধে, আবুল হোসেনের ছেলে। তো ওইখানে কি হয়েছিল আসলে বিচারে? আসলে যখন আমার সমাজের কাছে জেসমিন আক্তার কাগজ দিয়ে যায় বিচার করার জন্য, ঠিক আছে, মানে তাই অভিযোগ তাই আমরা জানাইছে। জানার পরে যাওয়ার পরে তখনকার আমরা নিজেরা একবার পার্সোনালি বসলাম, ঠিক আছে। বসার পর তখনকার এখানে জেসমিনের প্রয়োজন আছে, যেহেতু জেসমিন নাই, পরবর্তীকালে সম্ভবত এটা 9 তারিখ হইব। আমরা বসলাম একবার, নিজের সমাজের কিছু লোক, জেসমিনও আইছে। তখনকার এখানে জেসমিন আক্তার আসিল, আমাদের সমাজের লোক আসিল কিছু, বা যে আবুল মাস্টার তাই ছেলের নামে অভিযোগ, ছেলে তো নাই, তখন তারা মাস্টার আইছে বা মাস্টার ওয়াইফ আইছে। এখানে আমরা সবাই সামনে যা কথাবার্তা হয়েছে সামনাসামনি কথাবার্তা হয়েছে, কিন্তু দেখা গেছে যে যার নামে অভিযোগ হ্যাঁ কেন উপস্থিত নেই, ঠিক আছে। তাহলে হেরা ছাড়া তো আমাদের এখানে মীমাংসা করার মতো কোনো ব্যবস্থা নেই না। তখন সমাজের সবাই সিদ্ধান্ত মূলে তাদের 1 সপ্তাহ সময় দেওয়া হয়েছে, ঠিক আছে, যে আগামী 1 সপ্তাহ পরে আপনি আপনার ছেলের উপস্থিত করবেন। হ্যাঁ, জেসমিনও আসবে, তখন সবার আবার বসবো, আবার নিয়ে কথাবার্তা হইব, ঠিক আছে। পরবর্তী নেক্সট ডেটে আরেকবার যখন জেসমিনও আগরতলার থেকে আসে, ঠিক আছে, আমরা সমাজের লোকও সবাই আসলাম, কিন্তু দেখা গেছে এখানে আবুল মাস্টারও নাই, আবুল মাস্টারের ওয়াইফও নাই, ছেলেও নাই, কেউ নাই। মানে সোজা কথা, আমাদের সমাজে যে একটা সমাজের থেকে যে ডাক দিছি আমাদের সবাইকে ডিনাই করছে এরা, ঠিক আছে। এরা আমাদের এই ডাকটাকে ডিনাই করছে, মানে অপমান, এটা একদিকে অপমান। তখন আমরা সবাই সমাজের বিচার মানছে না আবুল মাস্টার, এই মর্মে জেসমিন আক্তারকে একটা সমাজ থেকে আমরা কাগজ দিয়ে দিয়েছি যে আমাদের সমাজের বিচার উনি মানছেন না। প্রথম দিকে মামুন আহমদ জাস্ট আমাদের মাহমুদ আহমদ হলেও কোনো কথা নাই, ঠিক আছে। এখানে এটা শোনা কথা আমার, এটা যদি আমার সাথে এমন কোনো কথা হয়েছে না, তবে আমারও আবুল মাস্টার, আমিও জেসমিন আক্তারের বাড়িতে গেছি, ঠিক আছে, আবুল মাস্টারের পক্ষ হইয়া। আবুল মাস্টার এই প্রস্তাব দিয়েছিল, আমিও নিজে জেসমিন আক্তারকে এই কথা বলেছি ওনার বাড়িতে যাওয়ার পরে, যে উনি কিছু গিফট দিয়েছেন, আইফোন, আরও কি স্বর্ণের চেন, ওই বাড়িতে প্রায় 3 লাখ টাকার মাল, ঠিক আছে। ওই টাকাটার মানে ওই জিনিসটা ফিরিয়ে দিব, প্লাস আরও 2 লাখ টাকা প্লাস করে দিব। যেহেতু প্রলয় দুষ করছে, তারা 2 লাখ টাকা দিয়ে দিব। ওই 2 লাখ টাকা প্লাস দৃষ্টি পাইয়া তারা যেন মানে জেসমিন আক্তারকে যেন মামুন থেকে দূরে সরে যায় বা মামুনকে মুক্তি দিয়ে দেয়, মানে ছেড়ে দেয় আর কি, সোজা কথা যেটা। কিন্তু পরবর্তীতে দেখা যায় নেক্সট সভাতে মামুন তো উপস্থিত থাকেইনি, ওনার মামুনের বাবা আবুল হোসেন বা তার কেউই আসেনি নাকি? না, লাস্ট ডেটে এরা কেউ আসেনি। এরা কেউ না আসাতে আমরা কাগজ দিতে বাধ্য হয়েছি আর কি, যে আমাদের সমাজের মানে আমরা বিচার মানছে না বলে আমরা জেসমিন আক্তারকে কাগজ দিয়ে দিয়েছি পুরো সমাজের থেকে আর কি। আচ্ছা আচ্ছা, আপনার কোন মসজিদে এটা হয়েছিল? আমরা এটা নতুন বাজার জামে মসজিদ। ধন্যবাদ। স্যার, জেসমিন বেগম জেসমিন আক্তার নামে যে ঘটনাটা আসলো, মামুন আহমদ ওনার সাথে নাকি ফিজিক্যাল
হ্যারাসমেন্ট করছে, যা যা অভিযোগ করছে আপনার বিরুদ্ধে, ওই ঘটনাটার কি অগ্রগতি কতটুকু এটা আছে? এটা আমরা আমাদের প্রসেস মতন আমরা করতেছি, হ্যাঁ। এটা চলছে মোটামুটি অনেকটা মানে ইয়ে হয়ে গেছে। আমরা সময় মতন ওকে অ্যারেস্ট করে আমরা কোর্টে ফরওয়ার্ড করবো। ওরা এগেনিস্টে যা যা আছে যেটা আমরা স্টেটমেন্টে পেয়েছি, ও যা পেয়েছি আমরা ওরা এগেনিস্টে মোটামুটি ঠিক আছে, আমরা ওকে একদম রিসেন্টলি অ্যারেস্ট করে আমরা কোর্টে ফরওয়ার্ড করবো। আর এমনিতে প্রাথমিক পদক্ষেপের সময় কি কিছু পাইছেন? প্রাথমিক পদক্ষেপে আমরা নোটিশ ইস্যু করেছি, তারপরে ও তো অ্যাবসকন্ডিং। আমরা আমাদের যেটা তরিকা আছে ইনভেস্টিগেশনের প্রসেস সেটা চলছে এবং দ্রুত এটার রেজাল্ট। ধন্যবাদ। কথাবার্তা বললেন, কি বুঝলেন থানার ওসি স্যার বা কি বলছে আপনার যে অভিযোগ এফআইআর এর বিরুদ্ধে ওরা কাজ করছে, কি কতটুকু কাজ হয়েছে, কি করছে, কি বুঝলেন? আমি তো তেমন একটা কিছু বুঝতে পারিনি যে কাজ চলছে মানে স্পিডে। আমার তো মনে হচ্ছে খুব স্লোলি কাজ চলছে, আমার একটা গুরুত্ব দিচ্ছে না। যদি গুরুত্ব দিত এতদিন ছেলে অবশ্যই অ্যারেস্ট হতো। এছাড়া ছেলের ভাই, মা, বাবা আমাকে যে অ্যাটাক করেছিল, মারধর করেছিল, টর্চার করেছিল, তারাও অ্যারেস্ট হচ্ছে না, কোনো পদক্ষেপেই পুলিশ নিচ্ছে না। পুলিশ কেন নীরব সেটাও আমি বুঝতে পারছি না। কিন্তু এখান থেকে আমি কোনো সহযোগিতা পাচ্ছি না। আরেকটা ঘটনা আমরা দেখলাম, যেটা আপনি বলেছিলেন মারধরের ঘটনাটা, আপনার মারধর করেছে, চিন্তা করেছে, ওই ঘটনাটা পুলিশ বারবার উড়িয়ে দিতে চাচ্ছিল যে ওইটাকে সরিয়ে রাখেন। আপনার আগে যে মামুন আহমেদ অভিযুক্ত যে রয়েছে আপনার সাথে শারীরিক সম্পর্ক করে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আপনাকে ছেড়ে দিয়েছে, ওইটাই করেন, ছিনতাই টিনতে। তো পুলিশ এরকমটা বলার কারণটা কি? সেটাই তো আমি বুঝতে পারি না। আমার তো মনে হচ্ছে পুলিশ ওদের থেকে কিছু পেয়ে গেছে, যার কারণে পুলিশ এরকম কথা বলছে। পক্ষপাতিত্ব কথা, ছেলের পক্ষপাতিত্ব হয়ে কথা বলছে। কারণ আমার কাছে ডাক্তারি ফিজিশিয়ান, আইজিএম হসপিটাল যখন আমি আমার এখান থেকে আমার ড্রাইভার এবং আমার সঙ্গে ছিল পিঙ্কি দাস, ওরা আমাকে এখান থেকে নিয়ে প্রথম আইজিএম হসপিটালে নেয়। আইজিএম হসপিটাল থেকে আমাকে জিপিতে রেফার করে, ওখানে আমার সোনোগ্রাফি হয়, এক্স রে হয়, তারপর সিটি স্ক্যান হয়। আমাকে যে অতিরিক্ত মারধর করেছিল সব রিপোর্টই আমার কাছে আছে। সব রিপোর্ট দেখার পরও পুলিশ কেন নীরব সেটাই আমি বুঝতে পারছি না। পুলিশ ওর মা বাবা এবং ওকে এবং ওর ভাইকে কেন অ্যারেস্ট করতে চাচ্ছে না, সবটা উড়িয়ে দিচ্ছে। পুলিশ বারবার বলছে আমি রং লাগিয়ে কথা বলছি। যে অবস্থা আমাকে অ্যাটাক করেছিল, যখন অ্যাটাক করেছিল তখন তো এলাকার লোক কেউই ছিল না। ওর মা ছিল, ওর ভাই ছিল, ওর বাবা ছিল, আর ওর একটা জেঠিমা ছিল। ওরা 4 জন ছিল। বাট এলাকার লোক তো পরে এসছে, পরে আমাদের গাড়ি আটকে রেখেছে। আমি যখন নতুন বাজার থানায় ফোন করেছিলাম, তারপর স্যারের চেলাগাং থানায় ফোন করেছিলাম, তারপর এখান থেকে লোক গেছে বা আশেপাশে পাড়া প্রতিবেশীর লোক এসছে। প্রথমত অবস্থা যখন আমাকে মারধর করেছিল তখন 4 জনে ছিল, বাকি আর কেউ ছিল না, বাকিরা পরে এসছে। বাট পুলিশ কেন এটাকে হালকাভাবে নিচ্ছে সেটা আমি বুঝতে পারছি না। পুলিশের যতটুকু কাজের অগ্রগতি তাতে আপনি খুশি নন? না, আমি খুশি না, সন্তুষ্ট নন? একদম সন্তুষ্ট না। এত বড় একটা ঘটনার পরও এখনও আসামি অ্যারেস্ট হচ্ছে না, তো আমি কী করে খুশি হব? আর মামুন আহমেদের সাথে কি আপনার আর যোগাযোগ হয়েছে ঘটনার না, পর? আমাকে যেদিন ছেড়ে এসেছিল সেটা ছিল নভেম্বরের 19 তারিখ। নভেম্বরের 19 তারিখের পরে আজও অবধি আমার কোনো যোগাযোগ খোঁজখবর ও নেয়নি, আমিও পাইনি, না মোবাইলে, না ইন্টারনেটে, না নাম্বারে। ওর কোনো খোঁজখবর পাইনি। আমি যতটুকু জেনেছি যে ওর মা বাবা ওকে লুকিয়ে রেখেছে, আর নতুন সিম নিয়ে ওর মা বাবার সাথে যোগাযোগ করছে এবং ওর মা বাবা ওকে যেখানে লুকিয়ে রেখেছে পাশাপাশি লুকিয়ে রেখেছে। আমার কাছে অনেক ইনফরমেশান এসেছিলো, সব ইনফরমেশান আমি চেলাগাং থানার পুলিশের কাছে কল রেকর্ডগুলো দিয়ে দিই। তারপরও কেন অ্যারেস্ট করতে পারছে না সেটা আমি বুঝতে পারছি না। তো ঘটনার দিন থেকে শুরু করে আজকে পর্যন্ত সম্পূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে আপনি এখন কী বলতে চাইবেন? আমি বলতে চাইব, আমি আমার সুষ্ঠু তদন্ত হোক, সুষ্ঠু বিচার হোক, পুলিশ ইনস্ট্যান্ট ওদের অ্যারেস্ট করুক। আমি এসপি, গোমতী ত্রিপুরার এসপি এবং এসডিপিও এবং গোমতী ত্রিপুরার যে মিনিস্টার আছেন ওনাদের কাছে রিকোয়েস্ট করব আসামিদেরকে যেন অতি তাড়াতাড়ি অ্যারেস্ট করা হয়। আমি পুলিশের কাছেও রিকোয়েস্ট করব। ধন্যবাদ। তো